নির্বাচন কমিশনে গিয়ে ভোটার হবার আনুষ্ঠানিকতা সারলেন তারেক রহমান। 24 ঘন্টার মধ্যে দেয়া হবে স্ত্রী কন্যা সহ সবার এনআইডি। ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঢাবিতে নেতাকর্মীদের ফুলেল অভ্যর্থনা। রাজনৈতিক প্রজ্ঞা বললেন মহাসচিব। বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি, সেই রাজনীতি দর্শনকে সামনে চলে এসেছে। বাংলাদেশের জন্য তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশ একটা নতুন দিগন্তের সূচনা করবে। 300 আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণার শেষ মুহূর্তে জোটগুলো। শরিক ও সমমনাদের সাথে বিএনপি জামায়াতের দর কষাকষি। এনসিপির গন্তব্য নিয়েও আলোচনা। এটা নিয়ে কিছু টানাপোড়েন আছে। সব নির্বাচনের সময় এরকম কিছু টানাপোড়েন থাকে। 2-3টা দলের সাথে আমাদের বসাবসি হয়েছে, আসলে তারা তালিকা দিয়েছে, আমরাও কাজ করছি। কোন ফরম্যাটে এই নেগোসিয়েশনটা হবে এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না, সেটা হয়তো আরও কিছুদিন পরে। আলোচনাটা চলছে দুই তরফেই এবং অন্যান্য দলের সাথেও আমাদের আলোচনা হচ্ছে। ফরিদপুরে বহিরাগতদের হামলায় পণ্ড হয়েছে জেমসের কনসার্ট। ঘটনা ভিন্ন খাতে নিতে ছড়ানো হচ্ছে গুজব, বলছে পুলিশ। আমরা এই বিষয়টি দেখছি এবং আমরা কে বা কারা এই বিষয়টি গুজব আকারে ছড়িয়েছে বা দেশ বিরোধী প্রচারণা লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং আমরা আশা করছি তাদের বিরুদ্ধে আমরা অচিরেই ব্যবস্থা নেব। ভয়াবহ তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। জরুরি সতর্কতার পাশাপাশি বাতিল করা হলো 1500-র বেশি ফ্লাইট। বিপিএলে ওয়ার্ম আপের সময় ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির হার্ট অ্যাটাক। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু। দর্শক, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জাতীয় পরিচয়পত্র এনআইডি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান তিনি। পরে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী জাতীয় পরিচয়পত্রের জন্য বায়োমেট্রিক ও আইরিশ সংগ্রহ করা হয় তারেক রহমানের। এর আগেই অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেন তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। বায়োমেট্রিক সম্পন্ন করার 7 থেকে 24 ঘন্টা পর তিনি জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন। আর সবকিছু ঠিকঠাক থাকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভোটার হচ্ছেন ঢাকা 17 আসন অর্থাৎ গুলশান 19 নম্বর ওয়ার্ড এলাকার। পরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। দর্শক, আমরা এই মুহূর্তে আমার সহকর্মী রেদওয়ানের সঙ্গে একটু যোগ দিয়ে কথা বলতে চাই। আমরা যতটুকু জানতে পেরেছি, তারেক রহমান বনানী কবরস্থানে গিয়েছেন, কবর জিয়ারত করেছেন এবং সেখানে দোয়া মোনাজাত হয়েছে। বাকি আপডেটটা জানাবেন আমার সহকর্মী রেদওয়ান। দোয়া পাঠ করছেন তারেক রহমান, সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি সরাসরি। কিছুক্ষণ নীরবে অবস্থান করছেন তিনি। রিয়ার অ্যাডমিরাল মাহবুব খান, তার সমাধিসৌধে তিনি এসেছেন নৌবাহিনীর সদর দপ্তরের ভেতরে। সেখানে কিছুক্ষণ নীরবে অপেক্ষা করছেন তিনি। সূরা ফাতিহা পাঠ করছেন। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, যিনি নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন স্বাধীন বাংলাদেশের, এবং কিছুক্ষণ নীরবে অবস্থান করছেন তিনি। দোয়া করার সময়টুকুতে আমরা চুপ থাকার চেষ্টা করব।
কিছুক্ষণ আগেই তিনি গিয়েছিলেন বনানী কবরস্থানে, সেখানে তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন তিনি, এবং ঠিক তার পরপরই তার শ্বশুর অর্থাৎ জুবাইদা রহমানের পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের সমাধিসৌধে তিনি কিন্তু দোয়া মোনাজাত করছেন। এইমাত্র কিন্তু দোয়া মোনাজাত পাঠ করলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। দেখতে পেলাম যে নৌবাহিনীর সদর দপ্তরের ঠিক পাশেই রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, যিনি প্রধান হিসাবে করেছেন, ছিলেন যোগাযোগ মন্ত্রী, ছিলেন কৃষি মন্ত্রী, তার নিরাপত্তা রক্ষীদের সাথে তিনি সেখান থেকে বেরিয়ে আসছেন, এবং আমরাও চেষ্টা করছি তাকে দেখানোর। দোয়া মোনাজাত শেষে কিন্তু হাত নাড়িয়ে কিন্তু বেরিয়ে আসছেন তারেক রহমান, এবং কবরস্থানের ভেতরে প্রবেশ করছেন। দেখতে পাচ্ছি হয়তো আরো অন্য কারো শেষে তিনি এসেছেন নৌবাহিনীর সদর দপ্তরে। সেখানেও কিন্তু তার যে শ্বশুর অর্থাৎ জুবাইদা রহমানের পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান তার কবর জিয়ারত করলেন, এবং এখন কবরস্থানের নৌবাহিনীর সদর দপ্তরের যে ভেতরের কবর, সেখানে তিনি এগিয়ে যাচ্ছেন। একটি কবর, সেখানে তিনি এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেই কবরস্থানের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। সেখানে 8 নম্বর ব্লকের একটি কবর তিনি জিয়ারত করবেন বলে আমরা জানতে পেরেছি। দেখতে পাচ্ছেন মূলত নির্বাচন কমিশনার অফিস থেকে সরাসরি বনানী কবরস্থানের দিকে এসেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং তারপর সেখান থেকে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করে তিনি কিন্তু এই নৌবাহিনীর সদর দপ্তরের ভেতরে যে কবরস্থান সেখানে প্রবেশ করেছেন, এবং সেখানে তার শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন, সেখানে দোয়া মোনাজাত পাঠ করেন। তারপর কিন্তু তিনি কবরস্থানের ভেতরে প্রবেশ করে আরও একজনের কবর, নিশ্চয়ই এখানে তাদের পরিবারের সদস্যদের কবর জিয়ারত করার জন্য কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন। মূলত নৌবাহিনীর এই সামরিক কবরস্থানে তিনি এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে 8 নম্বর ব্লক ধরে তিনি এগিয়ে যাচ্ছেন ভেতরের দিকে। চেষ্টা করছি পুরোটা সময় দেখাবার। মূলত এই সামরিক কবরস্থানে যে একটি স্মৃতি ফলক রয়েছে, সেই ফলকের সামনে তিনি দাঁড়িয়েছেন, অর্থাৎ যারা
দর্শক, আমার সহকর্মী রেদওয়ান আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। তিনি জানাচ্ছিলেন তারেক রহমান প্রথমে বনানী কবরস্থানে গেলেন, কোকোর কবর জিয়ারত শেষে তিনি সামরিক কবরস্থানে গিয়ে সেখানে জিয়ারত করছেন। এরপর তিনি সম্ভবত গুলশানে তার বাসভবনের উদ্দেশ্যে রওনা দেবেন। সেই আপডেট অবশ্যই আমরা জানাবো। তবে তার সঙ্গে কথা বলতে বলতে আমার সহকর্মী বিথি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, নির্বাচন ভবনে আছেন তিনি। বিথি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? তারেক রহমান তো বায়োমেট্রিক দিয়ে গেলেন এবং সম্ভবত 7 থেকে 24 ঘন্টা পর তিনি জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন। এরপর এখন কি কি অবস্থা দেখছেন নির্বাচন কমিশন ভবনে, সেই আপডেটটু একটু জানাবেন। আনুষ্ঠানিক সব কাজ শেষ হয়ে গেছে। বলা হয়েছিল যে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে এনএডি তিনি হাতে পাবেন। যদিও 24 ঘন্টা লাগবে না, সচিব যেমনটি জানিয়েছেন যে আজকের মধ্যেই তিনি এনএডি হাতে পেয়ে যাবেন, অর্থাৎ এনএডি কাজ শেষ হয়ে যাবে। তবে মূল যেই বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো যে চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশ পেয়েছিল সেটিতে অন্তর্ভুক্ত হওয়া, অর্থাৎ আজকে যে তিনি এনআইডি পেলেন, ভোটার পেলেন, এতেই কিন্তু তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন, বিষয়টি কিন্তু সেটি না। এই তিনি ভোটার হয়েছেন সেটি আগামীকালকে সচিব পুরো পূর্ণাঙ্গ কমিশনের সামনে পেশ করবেন, আবেদন করবেন এবং জানাবেন। পুরো কমিশন সিদ্ধান্ত নেবে যে তাকে চূড়ান্ত যে ভোটার তালিকা আছে সেখানে তাকে অন্তর্ভুক্ত করবে কি না। কমিশন এখানে দুইভাবে সিদ্ধান্ত দিতে পারে, যেহেতু সময় খুব বেশি নেই। 29 তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। একটি হচ্ছে কমিশন সভা বসে সিদ্ধান্ত নিতে পারে, এটি হচ্ছে মতি সম্মতি, অর্থাৎ কমিশন সভার সেখানে প্রয়োজন হবে না। এই কালকে সচিব জানিয়েছেন আবেদন কালকে এই বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। যতটুকু আমি জানতে পেরেছি যে তাকে ভোটার তালিকায় কালকের মধ্যে তিনি হয়তো অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন। আর আরেকটি বিষয় হচ্ছে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরেকটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করতে হবে, যেহেতু তার নামটি অন্তর্ভুক্ত তাকে এবং তার মেয়ে জাইমা রহমান দুজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং তার পরপরই তিনি যে আসন থেকে ভোটার হবেন, নির্বাচনে দাঁড়াবেন, সেই আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে তার যে ভোটার নাম্বারটি আছে সেই ভোটার নাম্বারটি রিটার্নিং কর্মকর্তার কাছে দিয়ে মনোনয়ন ফর্ম তুলবেন এবং মনোনয়নপত্রটা জমা দিবেন। এইটি হচ্ছে এখনকার মতো প্রসিডিউর। তবে আগামীকালকে নাগাদ বোঝা যাচ্ছে যে আমরা বুঝতেই পারছি যে আগামীকালকে নাগাদ তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবেন। জাইমা রহমান, অনেক ধন্যবাদ বিথি যোগ দেওয়ার জন্য। এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে প্রবেশের পর তাকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। এরপরই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে জাতীয় কবির কবর জিয়ারত করেন তিনি। এ সময় 1 মিনিট নীরবে দাঁড়িয়ে কবির প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়িবহরকে স্বাগত জানায় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি স্বাগত জানান তারেক রহমানকে। ওসমান হাদির কবর জিয়ারতে আনুষ্ঠানিকতা শেষে বের হবার পথে বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ মোড় হয়ে পথে পথে নেতাকর্মীদের অভিনন্দন গ্রহণ করেন তারেক রহমান। তিনিও গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান সবাইকে। বিকেলে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তার বাংলাদেশে আগমন অনেক সমীকরণকে সহজ করে দিয়েছে। চক্রান্ত থাকলেও নির্বাচন ঘিরে জনগণের শঙ্কা দূর হয়েছে। জুলাই যুদ্ধের অন্যতম সেনানী ওসমান হাদির কবর জিয়ারত করতে আসবেন, সেই সঙ্গে তিনি জাতীয় সাহেবের কবর জিয়ারত করবেন। এটা নিঃসন্দেহে তার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেই প্রজ্ঞারই পরিচায়ক। এদিকে শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান করছে ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুক্রবার দুপুর থেকে অবস্থান নেন তারা। রাতে ঘোষণা হয় যতক্ষণ পর্যন্ত খুনিদের দেশে ফিরিয়ে বিচারের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্তই শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা। সকালে জিয়াউর রহমানের হাদির কবর জিয়ারত উপলক্ষে 2 ঘন্টা রাস্তা ছেড়ে দিয়েছিলেন আন্দোলনকারীরা। পরে আবারও শাহবাগ মোড় আংশিক অবরোধ করে বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। দাবি, হাদির হত্যাকারীদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
সময় ফুরিয়ে আসছে, কিন্তু এখনও চূড়ান্ত হয়নি কোনো দলেরই ৩০০ আসনে প্রার্থিতা। মনোনয়নপত্র দাখিলের আগে শতভাগ চূড়ান্ত হবে কিনা তাও নিশ্চিত নয়। নির্বাচনী আসন সমঝোতা নিয়ে অসন্তোষ আছে বিএনপির শরীফ দলগুলোর মধ্যে। এদিকে জামায়াত ইসলামী ও সমমনা দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আছে মতভেদ। সমমনার ৭টি দলের বাইরে দলটির সাথে আলোচনায় আছে এনসিপি সহ একাধিক দল। সময় যত গড়াচ্ছে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আসন সমঝোতা তত কঠিন হচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ দলগুলো এখনও শতভাগ আসনে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। জোটবদ্ধ হলেও নির্বাচন করতে হবে নিজ প্রতীকে। আরপিওর এমন সংশোধনের পর জোট ও শরিকরা নানা হিসেব কষছে। কে কত আসন পাবে, কয়টায় দেয়া হবে ছাড়, এই নিয়ে এখনও দর কষাকষিতে দলগুলো। মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ইসলামী ঐক্য জোট। যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। ২৭২টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাকি ২৮টি থেকে সমঝোতার মাধ্যমে শরিকদের দেয়া হবে। যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। ২৭২টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। বাকি ২৮টি সমঝোতার মাধ্যমে শরিকদের দেয়া হবে। এখন পর্যন্ত প্রায় ১৪টি আসনে শরিক দলের প্রার্থীদের নামও ঘোষণা করেছে দলটি। যেসব আসনে সমঝোতা হবে সেখানে প্রার্থী দেবে না বিএনপি। যদি বোঝাপড়া থাকে অনেক কিছুই করা সম্ভব। এই তো এটা নিয়ে কিছু টানাপোড়েন আছে। সব নির্বাচনের সময় এরকম কিছু টানাপোড়েন থাকে, আপনি জানেন এটা। এবারও তার ব্যতিক্রম না, কিন্তু এবার আমরা একটু গুরুত্বপূর্ণ, বিএনপি যেহেতু বড় দল, তাদের আমরা বড় ঔদার্য আমরা আশা করেছিলাম। সরকার গঠন করলে সরকার কিভাবে বাকিরা অংশ হতে পারে তারা এটা বিবেচনার মধ্যে আছে। এরপরে সংরক্ষিত নারী আসন আছে। আপার চেম্বার গঠিত হলে উচ্চতর কক্ষ, সেখানেও এটা অ্যাকোমোডেট করবার সুযোগ আছে। কিন্তু ব্রডলি ন্যাশনাল পলিটিক্সে এখনো পর্যন্ত এক ধরনের বোঝাপড়ার জায়গাটা আমরা বাড়িয়ে তুলবার, অব্যাহত রাখার একটা সচেতন চেষ্টা বিএনপির দিক থেকেও আছে, আমাদের দিক থেকেও আছে। সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার, গণভোট সহ ৫ দফা দাবিতে মাঠে আন্দোলন করছে জামায়াত সহ ৮টি সমমনা দল। রাজপথের এই ঐক্যকে নির্বাচনের মাঠে কাজে লাগাতে চায় দলগুলো। আসন সমঝোতাও প্রায় চূড়ান্ত। তবে এনসিপির সাথে আলোচনার কারণে খেলাফতে মজলিসের নাখোশ নিয়ে কানাঘোষা আছে। যদিও একে গুজব বলছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল। জানান, এনসিপি সহ একাধিক দলের সাথে আলোচনা চলছে। শনিবার সন্ধ্যায় সমমনা দলগুলোর শীর্ষ নেতৃত্বের সাথে বসবে তার দল। ২-৩টা দলের সাথে আমাদের বসাবসি হয়েছে। আসনও তারা তালিকা দিয়েছে, আমরাও কাজ করছি। আরও প্রায় ডজনখানিক দল আছে যারা যোগাযোগের মধ্যে আছে, আসতে চাই। তা আমরা কতটুকু আসলে স্পেস দিতে পারবো, যেহেতু আমরা ৮ দল একসাথে দীর্ঘদিন কাজ করে এই জায়গায় আসছি। সংখ্যার নীতি তৈরি করে নিয়ে গেল আমরা ওই যে নীতি যেটা হচ্ছে বিজয়, যদি কিছু টুকটাক থাকে এটা পরেও করা যাবে। এদিকে বিএনপির সাথে এনসিপির আসন সমঝোতার বিষয়টি আলোচনায় থাকলেও দুই পক্ষের শেষ পর্যন্ত বোঝাপড়া হয়নি। জামায়াতের সাথে এনসিপির আলোচনা চললেও একটি অংশের এতে সমর্থন নেই। নতুন গঠিত জোটের মধ্যেও আছে আপত্তি। কতটা আসন বা কিভাবে কোন ফরম্যাটে এই নেগোসিয়েশনটা হবে এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। সেটা হয়তো আরও কিছুদিন পরে আলোচনাটা চলছে দুই তরফেই, এবং অন্যান্য দলের সাথেও আমাদের আলোচনা হচ্ছে। আমরা আমাদের দলের স্বাতন্ত্র্য এবং আমাদের দলের যে ইশতেহার ইত্যাদিকে মাথায় রেখে এই আসন সমঝোতা কিংবা কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং সেটাতে আমরা যাব। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কোনো সমঝোতায় আসতে না পারলে প্রার্থিতা প্রত্যাহারের আগেই সমাধানে আসতে হবে দলগুলোকে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, বিপিএলের দ্বিতীয় দিনেই শোকের ছায়া। মাঠে হার্ট অ্যাটাক করে না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাঠে তখন চলছে শুরুর প্রস্তুতি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের আগে ওয়ার্ম আপ করছিলেন ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। প্লেয়ারদের সাথেই উপস্থিত ছিলেন মাহবুব আলী জাকি। অনুশীলন সেশন পরিচালনার সময় আচমকা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মাঠেই তাকে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। সিপিআর দেওয়ার পরও অবস্থানে কোনো উন্নতি না হওয়ায় তৎক্ষণাৎ তাকে নিয়ে রওনা দেওয়া হয় হাসপাতালের পথে। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই অভিজ্ঞ কোচ। যেমনটি বলছিলাম, সিলেটের আল হারমাইন হাসপাতালে আছেন আমাদের সহকর্মী হাসান আল মারুফ। তিনি বাকি খবরাখবর জানাবেন।
মারুফ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, অবশ্যই হৃদয় বিদারকই একটা ঘটনা। মাহবুব আলী জাকির সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তখন আপনি মাঠে ছিলেন, উপস্থিত ছিলেন যতটুকু জানি, বাকি তথ্যটুকু একটু জানাবেন আমাদের। এই মাহবুব আলী জ্যাকের মৃত্যু নিয়ে আসলে ব্রিফ করবে, আমরা একটু শুনতে চাই। আনকনশাস হয়ে যায়, সো ওইখান থেকে ওনাকে সিপিআর স্টার্ট করা হয়। ওনার কার্ডিয়াক ইস্যুস ছিল, সো গাড়িতেও ওনাকে সিপিআর কন্টিনিউ করা হয়, বাট আনফর্চুনেটলি গাড়িতেই ওনার পালসটা আর পাওয়া যায় নাই। সো আমাদের এখানে যখন নিয়ে আসা হয়, আমরা ইমার্জেন্সিতে প্রথমে সিপিআর দিই, তারপরে আইসিইউতে নিয়ে যাই। ওইখানে আমাদের প্রোটোকল অনুযায়ী যা যা চেষ্টা করার দরকার সবটুকুই এখানে করা হয়েছে, বাট আনফর্চুনেটলি ওনাকে আমরা রাখতে পারি নাই। উনি 1:15 দিকে ইন্তেকাল করছেন, প্রবাবলি ইন দ্য ভেহিকেল, ইন দ্য অ্যাম্বুলেন্স, while transferring the patient to the hospital. এটা পরবর্তীতে আপনারা বিসিবি থেকে জেনে নেবেন, ওইখান থেকে একটা জানাজা অ্যারেঞ্জমেন্ট মনে করা হচ্ছে। সো আপনারা কাইন্ডলি যদি ফার্দার বিপিএল গভর্নিং বডি বা ওনাদের মিডিয়া উইংয়ের সাথে যোগাযোগ করেন, আপনারা ফার্দার ডিটেলসগুলো পেয়ে যাবেন। আতিক ভাই, মাঠ থেকে এরকম মানে কোচের বিদায় দায়িত্বরত অবস্থায় বিষয়টা কি আসলে আমাদের ইটস ডেফিনেটলি আ বিগ লস। আসলে আমার কথা বলারই কোনো ভাষা নেই। খুব অল্প দিনের জন্য যদিও আমরা পরিচিত হয়েছিলাম, কিন্তু আমাদের উনি একজন ফ্যামিলি মেম্বার হিসেবে হয়ে গিয়েছেন আর কি। গতকাল রাতেও আমরা যখন ডিনার প্রোগ্রাম নিয়েছিলাম, খুবই হাস্যোজ্জ্বল ছিল, সব কিছুই ঠিক ছিল। ইভেন মর্নিংয়ে যখন খেলার আগে আমরা প্র্যাকটিস করতেছিলাম, তখনও দেখবেন উনি বেশ হাস্যোজ্জ্বল সিচুয়েশনেই ছিল। আউট অফ নোওয়্যার উনার হঠাৎ করে খারাপ লেগেছে, উনি আমাদের একজন স্টাফকে বলছে যে আমাকে একটু ধরো, তো তখন আসলে উনি তখন সেন্সলেস হয়ে যায় আর কি। এরপর থেকেই তো আমরা দ্রুত বিসিবি অনেক সাপোর্ট দিয়েছে, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করে হসপিটালে পাঠিয়ে দিয়েছেন। তারপরে হসপিটাল ওনারাও বেশ চেষ্টা করেছেন, কিন্তু আনফর্চুনেটলি আসলে মৃত্যুটা এমন যেটা আসলে কারো হাতে নেই। তো উনি ফিজিক্যালি আমাদের থেকে চলে গিয়েছেন, কিন্তু পুরা সিজন জুড়ে ওনার স্পিরিট আমাদের সাথে থাকবে। ইভেন আমাদের প্ল্যান আছে ওনার বাচ্চা কাচ্চা যাদের আছে তাদের এডুকেশন ফ্যাসিলিটিটা আমরা যাতে সারা জীবন বহন করতে পারি, সেরকম আমরা একটা ডিসিশন নিয়েছি। বহিরাগতদের হামলায় পণ্ড হলো জেমসের কনসার্ট। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি আর আটকও হয়নি কেউ। শুক্রবার রাতে ফরিদপুর জেলা স্কুল মাঠে হয় এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা স্কুলের 185তম বর্ষপূর্তি উপলক্ষে 2 দিনব্যাপী আয়োজন ছিল। শেষ দিন সাংস্কৃতিক পর্বে গান পরিবেশনের কথা ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমসের। এমন খবরে দূর দূরান্ত থেকে কনসার্ট উপভোগ করতে যান অনেকে, কিন্তু অনুষ্ঠানটি উন্মুক্ত না হওয়ায় বহিরাগতদের প্রবেশ করতে দেয়া হয়নি। কনসার্টে প্রবেশ করতে না পেরে এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। প্রথমে কনসার্ট স্থল লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে, পরে কয়েকজন প্রাচীর টপকে ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। 15-20 হাজার লোক বাহিরে দাঁড়ানো ছিল, তারা অনুষ্ঠান দেখতে চায় এবং তারা ভিতরে ঢুকতে চায়। তো এই বিষয়টি নিয়ে যখন কনসার্ট শুরু হবে তার আগ মুহূর্তে ধাক্কাধাক্কি শুরু হয়। এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা আজকে যেটা দেখতে পেলাম, মিডিয়াতে কিছু অপপ্রচার হচ্ছে, টোটালি গুজব এবং এটা প্রোপাগান্ডা এবং দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র বলে আমি মনে করি। দর্শক, ফরিদপুরে যেই হামলার ঘটনাটি ঘটলো সেই খবর জানাবেন আমার সহকর্মী তরিকুল ইসলাম হিমেল। তার কাছ থেকে বাকি খবর জানবো। হিমেল, কারা এই হামলা করলো, কাউকে আটক করা গেল কিনা এবং এখনো কি কোনো মামলা হয়নি? না, এখনো পর্যন্ত কোনো মামলার ঘটনা ঘটেনি আমরা যতটুকু জানতে পেরেছি। আমি যদিও এখনো যে ঘটনাস্থল, যে ফরিদপুর জেলা স্কুলে রয়েছি, এখানে আয়োজক যে কমিটি, সেই কমিটি কিন্তু ভিতরে একটি মিটিং করছেন এবং মিটিং তারা শেষ হলে হয়তো বোঝা যাবে যে তারা আইনগত কি পদক্ষেপ বা ব্যবস্থা নেবেন পরবর্তীতে। আর আমি পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে তারা কাউকে আটক করেনি, কারণ রাতে আপনি জানেন যে ঘটনাটি রাতে এবং বেশ কুয়াশাচ্ছন্ন ছিল। তারা আসলে পরিস্থিতিটি স্বাভাবিক করার কাজেই ব্যস্ত ছিলেন এবং এই ঘটনায় যারা আহত রয়েছেন তাদেরকে চিকিৎসার ব্যবস্থা, সেটি একটি বিষয় ছিল। এই যে মাঠটি আমি এখন দেখানোর চেষ্টা করছি, মাঠের ওই প্রান্তে, শেষ প্রান্তেই কিন্তু স্টেজ করা ছিল এবং সেখানে রাত 10টায় নগর বাউল খ্যাত জেমসের গান পরিবেশনের কথা ছিল এবং তিনি ফরিদপুরে এসেছিলেন সন্ধ্যা 7টার কিছুক্ষণ পরে, যতদূর জানতে পারি।
বাড়ি এবং এই স্কুলের পাশেই যে সার্কিট হাউস রয়েছে সেই সার্কিট হাউসে তিনি অবস্থান করছিলেন। রাত 10টার দিকে তার হচ্ছে এই স্টেজে এসে ওঠার কথা রয়েছিল, কিন্তু রাত 9:30টায় যখন এই সর্বশেষ র্যাফেল ড্র প্রোগ্রামটি শেষ হয় তখন যে বাইরে যে দর্শকরা ছিল তারা আসলে ভিতরে প্রবেশের চেষ্টা করে, দেয়াল টপকানোর চেষ্টা করে, গেট ভাঙার চেষ্টা করে এবং তখনই কিন্তু এই পরিস্থিতি উত্তপ্ত হয় ধীরে ধীরে। পরবর্তীতে বাইরের যে উৎসুক দর্শক ছিল তারা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে এবং দুই পক্ষেরই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং প্রশাসনের হস্তক্ষেপে বা প্রশাসনের অনুরোধে এক পর্যায়ে এই অনুষ্ঠানটি, সাংস্কৃতিক অনুষ্ঠান যেটি, সেই অনুষ্ঠানটি আসলে স্থগিত করতে বাধ্য হয় বা বুঝতে পেরেছি। হিমেল, অনেক ধন্যবাদ আপনাকে। আগুনে পড়ল সেন্ট মার্টিনগামী জাহাজ দ্য আটলান্টিক। কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে ভেড়ানোর সময় জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। আর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। অগ্নিকাণ্ডের সময় জাহাজে থাকা নাবিক ক্রু সহ 16 জন ছিলেন। এদের মধ্যে একজন ক্রুর মরদেহ উদ্ধার করা হয়। বাকিদের স্পিডবোট ও ট্রলার পাঠিয়ে উদ্ধার করে উপজেলা প্রশাসন। চলছিল সেন্ট মার্টিন যাওয়ার প্রস্তুতি। কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে ভেড়ানোর সময় হঠাৎই দ্য আটলান্টিকে জ্বলে ওঠে আগুন। জাহাজে থাকা নাবিক ক্রুদের মধ্যে মুহূর্তেই ছড়ায় আতঙ্ক। নিরাপদে সরানো হয় তাদের। প্রত্যক্ষদর্শীরা জানান সকাল 6:20 নাগাদ ঘাটে ভেড়ানোর সময় জাহাজটিতে তারা আগুন দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। প্রায় 2.25 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন। এ সময় নূর কামাল নামের একজন ক্রুর মরদেহ উদ্ধার করা হয়। জাহাজে থাকা নাবিক সহ অন্য 15 জনকে স্পিডবোট ও ট্রলার পাঠিয়ে উদ্ধার করে উপজেলা প্রশাসন। আমরা যখন দেখছি একটা লঞ্চ একটা এরকম একটা জাহাজ পুড়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা আশঙ্কিত হয়েছি, আমরা ভয় পেয়েছি। একেবারে অনাকাঙ্ক্ষিত একটা বিষয়, যেটা এটা যদি সাগরের মাঝখানে হতো যাত্রী সহ, তাহলে কি অবস্থা হতো। অসতর্কতার কারণে এই ধরনের একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। আগুন অনেকভাবে ছড়িয়ে গেছে ব্যাপকভাবে, যার কারণে কোনোভাবে প্রাথমিকভাবে সম্ভব হয় নাই। ক্রুদেরকে নিয়ে আসছি। পরবর্তীতে কোস্টগার্ডের একটা টিম এবং ফায়ার সার্ভিসের আরেকটা টিম যৌথভাবে ওদের মোটর দিয়ে, জেনারেটর মোটর দিয়ে পানি আগুনটা নিয়ন্ত্রণ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। বৈদ্যুতিক বোর্ডে স্পার্ক করছে, ওখান থেকে এখন সর্বশেষ হচ্ছে, এখন আমরা নিবেছি উপরের দিকে নির্বাপক প্রায় শেষের দিকে। জাহাজটিতে যেসব যাত্রীদের সেন্ট মার্টিনে যাওয়ার কথা ছিল তাদের বেশিরভাগকে অন্যান্য জাহাজের মাধ্যমে গন্তব্যে পাঠিয়েছে উপজেলা প্রশাসন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বর্তমান সরকার কোনো দলের পক্ষে নয়, ভোলায় এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে ভোলা বালক সরকারি স্কুল মাঠে ভোটার গাড়ি ক্যারাভেন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত 15 বছরে সুষ্ঠু ভোট না হওয়া সহ বিভিন্ন কারণে আগামী সংসদ নির্বাচনের বিশেষ গুরুত্ব রয়েছে। 30 বছরের নিচের যুবকরা সত্যিকার অর্থে ভোট দেওয়ার সুযোগ পাননি বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন। আরও জানান, প্রতিটি মানুষের ভোট নিশ্চিত করতে কাজ করছে সরকার। এই সরকার কিন্তু কোন দলের পক্ষে না, এটা আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি আপনাদের। আপনারা জানেন সেটা সর্বশেষ নির্বাচন 2008-এ, এরপরে আসলে আর কোনো নির্বাচন হয়নি। বিপুল জনগণের বয়স 30-এর নিচে বা 30-এর আশেপাশে, তারা সত্যিকার অর্থে কোনো নির্বাচনে কখনো ভোট দেওয়ার সুযোগ পাননি। দেশের সম্প্রচার সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির 6ষ্ঠ সম্মেলন চলছে। সকালে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শুরু হয় সম্মেলন। এবারের প্রতিপাদ্য ভয়হীন, স্বাধীন, নীতি নির্ভর। সাংবাদিকতার নীতি উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ, গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে নিরন্তর লড়াইয়ের আহ্বান জানান বক্তারা। সম্মেলনে বিজিসি ট্রাস্টি এবং যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ বলেন, কোনো আমলেই গণমাধ্যমের টুটি চেপে ধরা বা ভয় ভীতি দেখানো আশা করে না সংবাদ মাধ্যম। এখন দেশ ও দেশের মানুষের কথা বলতে চায় সংবাদ মাধ্যম। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অন্তর্বর্তী সরকারের বাকি 1.5 মাসের মধ্যে সম্প্রচার কমিশন ও প্রেস কমিশন অধ্যাদেশ নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এতদিন কথা বলতে পারেনি বলেই সেটার প্রতিবাদে আমরা বিক্ষোভ করেছি, রাস্তায় নেমেছি, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং সেই ফেসিবাদী সরকারকে বিদায় নিতে হয়েছে। আমরা স্বাধীন সাংবাদিকতা করতে চাই, আমরা ভয় ডরহীন সাংবাদিকতা করতে চাই
এবং আমরা সেই পরিবেশটা চাই। সরকারের যেটুকু দায়িত্ব আছে গণমাধ্যমকে শক্তিশালী করার পেছনে, আমরা আশা করব যে বর্তমান সরকার সে দায়িত্বটুকু পালন করবে। You have to be নিরপেক্ষ টু দ্য নিউজ, নট টু দ্য নিউজ হাউস, নট টু দ্য পলিটিক্যাল পার্টি। আপনার নিজের বিবেকের প্রতি এবং ইস্যুর প্রতি আপনাকে নিরপেক্ষ হতে হবে। ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই বোন সহ 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। সকালে ভাঙ্গা খুলনা মহাসড়কের মুনসুরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায় যশোর থেকে অসুস্থ বাবর আলীকে একটি অ্যাম্বুলেন্স করে ঢাকা যাচ্ছিলেন তার ছেলে মিজানুর রহমান, মেয়ে বিউটি বেগম এবং স্বজন নিশান। পথে ভাঙ্গার মুনসুরাবাদ এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটির। আর ঘটনাস্থলেই প্রাণ হারান মিজান, বিউটি সহ 3 জন। গুরুতর আহত 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স ও ট্রাক জব্দ করে পুলিশ। ঢাকাগামী অ্যাম্বুলেন্স এবং খুলনাগামী একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে 3 জন নিহত হয় এবং 2 জন গুরুতর আহত হয়। এখন বর্তমানে আমরা আহতদের হসপিটালে প্রেরণ করি। এদিকে চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে প্রাণ গেছে একজনের, পুড়েছে 5টি দোকান। সকালে উপজেলার সাহার বাজারে হয় এই অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিস জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে স্থানীয় জয়নাল আবেদিনের মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়। এ সময় দোকানের স্টাফ সাব্বির আহমেদ বের হওয়ার চেষ্টা করলেও সেখানে দগ্ধ হয়ে মৃত্যু হয় তার। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতেও। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীদের দাবি এই ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। ময়মনসিংহে ধর্ম অবমাননার গুজবে নৃশংসভাবে হত্যা করা হয় দীপু চন্দ্র দাসকে। ঘটনার পর গ্রেপ্তার হয়েছে 18 জন, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে কবে থামবে গুজবে মানুষের জীবন নেয়ার এই ভয়ঙ্কর প্রবণতা। সংশ্লিষ্টরা বলছেন মব সৃষ্টিকারীদের চিহ্নিত করে প্রতিটি ঘটনার দ্রুত বিচার করতে হবে, তা না হলে দেশে দুর্বল হবে আইনের শাসন। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মুকামিয়াকান্দা গ্রাম। এখানেই প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করছে রবিদাস সম্প্রদায়ের মানুষ। ইতিহাস বলছে ব্রাহ্মণবাদী অত্যাচার আর সামাজিক নিপীড়নের শিকার হয়ে ভারতের উত্তরপ্রদেশ থেকে তৎকালীন বঙ্গদেশে আশ্রয় নেয় এই সম্প্রদায়ের মানুষ। ব্রাহ্মণদের অত্যাচারিতে তখন তারা সেখানে শান্তি হালিতে থাকতে পারে নাই। তাদের উপরে প্রচুর অত্যাচার করা হতো, প্রতিদিন কাজ করাইতো, কিন্তু তারা কাজ করে যে মজুরি পেত তারা সে মজুরিটা দেয় নাই এবং তাদের সামনে উঁচা গলায় কোনো কথাও বলা যায় নাই। এই গ্রামেরই বাসিন্দা রবিলাল রবিদাস, তার ছেলে দীপুচন্দ্র দাস উন্নত জীবনের আশায় বংশ পরম্পরায় মুচির কাজ বা চামড়ার পেশা ছেড়ে গার্মেন্টসে চাকরি নেন, কিন্তু মব সন্ত্রাস কেড়ে নিল তার জীবন। এখন দীপু শুধুই স্মৃতি। স্বামীর মৃত্যুর পর শিশু সন্তান গীতিকা রবিদাসকে নিয়ে দিশেহারা স্ত্রী মেঘনা রবিদাস। শোক আর কান্নায় স্তব্ধ পুরো পরিবার। প্রতিবেশী ও স্বজনরা বিচার চান এই নৃশংসতার। যারা আমার পুত্রে করছে তাকে আমি ফাঁসি চাই, আমি এই বিচারটা চাই আমার কাছে। সরকারের সূক্ষ্ম দৃষ্টি থাকলে চলবে না, তার দৃষ্টিভঙ্গি আরো প্রসার করতে হবে। তো আইন থাকতে তাহা সত্ত্বে কিন্তু এইভাবে তারা হত্যা করা চলে না। আমরা দেবরের যেভাবে মারছে এবার ফাঁসি চাই, যাবি না যাতে তাড়াতাড়ি ছাড়া না পা বিচারো। বলার মতো কোনো ভাষা আমাদের নাই, আমরা অনেক হয়ে গেছি, আমরা কি বলবো তা ভাষা বুঝা পাইতাছি না। আমি আপনাদের কাছে, জনগণের কাছে, সবার কাছে আমি একটা বিচার চাই। শুধু তারাকান্দার এই পরিবারই নয়, সাম্প্রতিক সময়ে সারা দেশ জুড়েই মব সন্ত্রাসের শিকার হয়েছেন অনেক নিরীহ মানুষ। ধর্ম অবমাননা, চুরি, শিশু অপহরণ সহ নানা গুজব ছড়িয়ে দিনে দুপুরে তৈরি হচ্ছে মব। উদ্দেশ্য নিজের ফায়দা হাসিল। সচেতন মহল বলছে এ ধরনের অপরাধ থামাতে দরকার দৃষ্টান্তমূলক বিচার। রাষ্ট্র যদি কঠোর না হয়, রাষ্ট্রীয় ব্যবস্থা যদি কঠোর না হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কঠোর না হয়, তাহলে মব দিন দিন এর উত্তরণ ঘটবে এবং মব দ্বারা দেশ পিছিয়ে যাবে। এই নিরপরাধ ব্যক্তিকে আক্রমণ করার কারণে, তাকে কষ্ট দেওয়ার কারণে বা তাকে এরকমভাবে নির্যাতন করার কারণে এদের শাস্তি হওয়া উচিত।
পুলিশ বলছে মব প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীদের কাউকেই ছাড় দেয়া হবে না। এই ঘটনার পিছনে যে বা যারা জড়িত আছে প্রত্যেককে আইনের আওতায় আসবে এবং তারা চার্জশিটভুক্ত হবে এবং পরবর্তীতে বিচার কার্যক্রম শেষে নিশ্চয়ই শাস্তি হবে। ভালুকায় ধর্ম অবমাননার গুজবকে কেন্দ্র করে দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডে এ পর্যন্ত 18 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সংশ্লিষ্টরা বলছেন, মবে অংশ নিয়ে কোনো অপরাধ করলে পার পেয়ে যাওয়া যাবে কিংবা বিচার হবে না, এমন ধারণা থেকে শত শত লোক এসবে অংশ নেয়। বিশেষজ্ঞদের দাবি, এই ধরনের ঘটনাগুলো তদন্ত করে দোষীদের সামনে নিয়ে আসতে হবে এবং দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। তা না হলে এই মব থামানো যাবে না, যা আরও ভয়ঙ্কর রূপে বারবার ফিরে আসবে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। দেশের বাইরের খবর, ভয়াবহ তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক। শ্বেতশুভ্র বরফের আস্তরণে ঢেকে গেছে প্রায় পুরো রাজ্য। পরিস্থিতি মোকাবেলায় জারি করা হয়েছে জরুরি অবস্থাও। বৈরী আবহাওয়ার জেরে বাতিল করা হয়েছে 1500-র বেশি ফ্লাইট। ভোগান্তিতে হাজার হাজার মানুষ। এছাড়াও তুষার ঝড়ে বিপর্যস্ত নিউ জার্সি, কানেকটিকাট, পেনসিলভেনিয়া সহ আরও কয়েকটি রাজ্যের বাসিন্দারা। আগামী কয়েকদিনে তুষার ঝড় আরও বাড়তে পারে বলে শঙ্কা আবহাওয়া অফিসার। তীব্র থেকে তীব্রতর হচ্ছে তুষারপাত। উপায়ান্তর না পেয়ে তড়িঘড়ি করে জরুরি অবতরণ করছে বিমান। এ দৃশ্য নিউ ইয়র্কের ফ্রেডরিক ডগলাস বিমানবন্দরের। গেল 3 বছরের মধ্যে রেকর্ড পরিমাণ তুষারঝড়ের সাক্ষী হলো নিউ ইয়র্কবাসী। তুষারঝড়ে বিপর্যস্ত নিউ ইয়র্কের বিমান চলাচলও। শুক্রবারেই বাতিল হয়েছে 1500-র বেশি ফ্লাইট। তীব্র শীতে বিমানবন্দরে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। শুক্রবার থেকে শুরু হওয়া ব্যাপক তুষারঝড়ে বিপর্যস্ত গোটা নিউ ইয়র্ক। কোথাও কোথাও তাপমাত্রার পারদ নেমেছে মাইনাসে। শ্বেতশুভ্র বরফের পুরো আস্তরণে ঢেকে গেছে সড়ক, গাছপালা সহ সবকিছু। পরিস্থিতি মোকাবেলায় রাজ্যটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ভয়াবহ হিমঝড়ের সবচেয়ে দুর্ভোগে নিউ ইয়র্কের উত্তর পূর্ব এলাকার বাসিন্দারা। অঞ্চলটির কোনো কোনো স্থানে জমা হয়েছে 5 থেকে 8 ইঞ্চি পুরু বরফ। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বহু মানুষ। বন্ধ রয়েছে বেশ কয়েকটি সড়কের যান চলাচল। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে গ্রেট লেকস এলাকা থেকে শুরু করে উত্তরের মিড আটলান্টিক ও দক্ষিণের নিউ ইংল্যান্ড পর্যন্ত ভ্রমণের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। নিউ জার্সি, কানেকটিকাট, পেনিসিলভেনিয়া সহ বেশ কয়েকটি রাজ্য সাক্ষী হচ্ছে তুষারপাতের। আরও কয়েকদিন টানা বৃষ্টিপাত ও তুষারঝড়ের আশঙ্কা আবহাওয়া বিভাগের। অন্যদিকে টানা 3 দিনের ভারী বর্ষণে আকস্মিক বন্যায় আরেক মার্কিন রাজ্য ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকা। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় জমে থাকা পানি ও পুরু কাদার কারণে ভোগান্তিতে সাধারণ মানুষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।